আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না ডোনাল্ড ট্রাম্প, বিশ্ব পরিচালনা করতে চান নিজস্ব নীতিতে। ট্রাম্পের এই বার্তাকে নতুন কোনো সংঘাতে হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইউক্রেনে অন্যতম ভয়ঙ্কর অস্ত্র ওরেন শিক ব্যবহার করল রাশিয়া, পশ্চিমাদের কি বার্তা দিতে চান প্রেসিডেন্ট পুতিন? আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বিশ্ব পরিচালনায় আন্তর্জাতিক আইনের কোনো দরকার নেই, তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে বৈশ্বিক মহলে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠেছে, নতুন করে কি আগ্রাসনের পথে হাঁটবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার ঘোষণা দিয়ে আবারও নতুন বিতর্ক তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই ট্রাম্প জানালেন, বিশ্ব পরিচালনায় আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই, তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আন্তর্জাতিক আইন নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। তার জন্য আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই, মানুষকে আঘাত করতে চান না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইনের সংখ্যা আপনি কিভাবে দিচ্ছেন তার উপর। ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উত্তেজনা তৈরি করেছে, তেমনি তার আগ্রাসী পররাষ্ট্রনীতির ইঙ্গিতকেও আরও তীব্র করছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক শক্তি ট্রাম্পের কাছে প্রধান, আন্তর্জাতিক নিয়ম কানুন নয়। ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাজধানীর কারাকাস সহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। জাতিসংঘ সনদ অনুযায়ী কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা বা আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবেন না। তাই সমালোচকরা এটিকে সনদের স্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। ভেনেজুয়েলার কাণ্ডের পর ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনা করবেন এবং দেশটির বিশাল জ্বালানি তেল সম্পদ ব্যবহার করবে। যদিও তার প্রশাসন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তবু ট্রাম্পের ভাষ্য তার বিপরীত দিকেই ইঙ্গিত করে। ৪ জানুয়ারি আরেকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতো না চললে রদ্রিগেজকেও মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। এই বক্তব্যের পর বৈশ্বিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে নিজস্ব নীতি দিয়ে বিশ্ব পরিচালনার বার্তা আগামীতে বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি হবে ফেরাউন আর নমরুদের মতো, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা জানান, অহংকারের জন্য পতন ঘটবে ডোনাল্ড ট্রাম্পের। ইরানের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতির জন্য পশ্চিমাদের দায়ী করে শত্রুদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি। অহংকারের চূড়ায় পৌঁছলে পতন ঘটে স্বৈরশাসকদের। ফেরাউন নমরুদদের মতো করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মোহাম্মদ রেজা শাহের মতো স্বৈরশাসকদের পতন ঘটেছে, ডোনাল্ড ট্রাম্পকেও তার অহংকারের জন্য পতন বরণ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা ইরান জুড়ে বিক্ষোভের জন্য পশ্চিমাদের দায়ী করেন, বলেন বিদেশিদের মদদে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে যতই অস্থিতিশীল করার চেষ্টা করা হোক, তেহরান পিছু হটবে না। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি দেশ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত পশ্চিমাদের সামনে কখনোই মাথা নোয়াবে না ইরান। লাখো সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইরান প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা ধ্বংসের সাথে জড়িত তাদের সামনে মাথা নত করবে না ইরান। বিদেশি ভাড়া করা সন্ত্রাসীদের বিরুদ্ধেও আমরা প্রতিরোধ গড়ে তুলব।
ট্রাম্পের দেশ পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন আলী খামেনি। বলেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যারই সমাধান তিনি করতে পারছেন না, অথচ কিছু দেশ ও মানুষ ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নানা অপকর্ম চালাচ্ছে। বিদেশি ভাড়া করা সন্ত্রাসীদের বিরুদ্ধেও আমরা প্রতিরোধ গড়ে তুলব। ট্রাম্প তো নিজের দেশই পরিচালনা করতে জানেন না। আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের ভেতরে অনেক সমস্যা। সক্ষমতা থাকলে তো ট্রাম্প সেই সমস্যাই আগে সমাধান করতেন। পশ্চিমাদের ষড়যন্ত্র রুখে দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন যুব সমাজ ঐক্যবদ্ধ হলে একটি জাতি যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে। ইরানের চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি, সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন। ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডের কোচ ফোর্সের সাবেক প্রধান কাশেম সুলাইমানির ভাস্কর্য। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যে সিংহাসন একদিন অজেয় মনে হতো, আজ তা সাধারণ মানুষের ক্ষোভের জোয়ারে খড়কুটোর মতো কাঁপছে। ইন্টারনেট ব্ল্যাকআউট কিংবা বুলেটের গর্জন কোনো কিছুই দমাতে পারছে না এই গণবিস্ফোরণকে। 4 দশকের লৌহ কঠিন শাসন কি তবে এবার ধুলোয় মিশে যাচ্ছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা 12 দিন ধরে চলছে, যা দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। 8 জানুয়ারি রাতে চলমান এ বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 9 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলতে দেখা যায়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। গত 12 দিনের এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 42 জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি বিক্ষোভকারী। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ এবং শক্তিশালী হামলা চালাবে। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। লেবাননের হারিরি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সাথে আলোচনা করতে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। একই সাথে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত, তবে সে আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অল্প সংখ্যক সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে চলে যাওয়ার একটি প্ল্যান বি প্রস্তুত রেখেছেন। প্রতিবেদনে বলা হয়, এই তথ্য একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, খামেনির ঘনিষ্ঠ মহল, তার ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামেনি সহ কয়েকজনকে নিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেজন্য নগদ অর্থ ও সম্পদ জড়ো করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কনজারভেটিভ দলীয় এমপি টম টুগেনহার্ট দাবি করেছেন, সম্প্রতি রাশিয়ার কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে এবং ইরান থেকে বিপুল পরিমাণ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভবত পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যদি বিক্ষোভের তীব্রতা এভাবে বাড়তে থাকে এবং বিক্ষোভকারীরা যদি সরকারি ভবনগুলোর দখল নিতে শুরু করে, তবে নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই হয়তো ইরানে পতন ঘটতে পারে খামেনি শাসনের।
ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অথচ এরই মধ্যে সম্প্রতি ইউক্রেনের আকাশে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ওরেন শিখ ছুড়েছে রাশিয়া। মস্কোর দাবি, প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই করা হয়েছে এই হামলা। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বকে শক্তিশালী বার্তা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনের আকাশে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। সাম্প্রতিক হামলায় ব্যবহৃত মিসাইলটির নাম ওরেশনিক। শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম টের পাওয়ার আগেই শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে ছুটে গিয়ে চালায় ধ্বংসযজ্ঞ। পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা থাকায় ওরেশনিককে বলা হচ্ছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত অস্ত্রগুলোর একটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ওরেশনিক মিসাইল আটকানো একেবারেই অসম্ভব। মস্কো বলছে উত্তর রাশিয়ায় পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের চালানো ড্রোন হামলার প্রতিশোধ নিতেই ঘটানো হয়েছে এমন বিস্ফোরণ। কিন্তু ওরেশনিক মিসাইল নিয়ে কেন এত আতঙ্ক? ওরেশনিক একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আঘাত হানতে সক্ষম ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। সাধারণত এমন ক্ষমতা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেই দেখা যায়, কিন্তু তুলনামূলক ছোট পাল্লার মধ্যে সেই একই রকম শক্তি দেখাতে পারে ওরেশনিক। ফলে একটি মিসাইলই অচল করে দিতে পারে পুরো একটি অঞ্চল। চাইলে এই হাইপারসনিক মিসাইলে পারমাণবিক ওয়ারহেডও বসানো যায়, আবার প্রচলিত বিস্ফোরক দিয়েও ঘটানো সম্ভব ভয়াবহ ধ্বংস। ইউক্রেনের বিমান বাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় রাশিয়ার কাপুস্তিনিয়ার সামরিক ঘাঁটি থেকে এবং এর লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল। আক্রান্ত এলাকাটি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তের খুব কাছাকাছি। এর আগেও 2024 সালের নভেম্বরে একবার ওরেশনিক মিসাইল ব্যবহার করেছিল রাশিয়া, তবে সে সময় ক্ষেপণাস্ত্রে কোনো বিধ্বংসী বিস্ফোরক ছিল না। ডামি ওয়ারহেড ব্যবহার করে পরীক্ষা চালানো হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন রাশিয়া যদি এবার সত্যিকারের ওয়ারহেড ব্যবহার করে থাকে তাহলে এটিই হবে ওরেশনিকের প্রথম পূর্ণমাত্রার ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি যখন উৎক্ষেপণ করা হয় তখন সেটি সবকিছু নিয়ে মহাকাশে উঠে যায়। প্রথমে এর প্রথম ধাপটি আলাদা হয়ে পড়ে, এরপর দ্বিতীয় রকেট মোটরটিও আলাদা হয়ে যায়। এরপর যেটা থাকে সেটাকে বলা হয় বাস। এ সময় ছোট ছোট থ্রাস্টার কাজ শুরু করে। এগুলোর কাজ হলো বাসটিকে ঘোরানো এবং চালনা করা, যেন এটি বিভিন্ন জায়গায় ওয়ারহেড ফেলতে পারে। এই পদ্ধতিটা আসলে সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হয়। রাশিয়া এই বাস টেকনোলজিকে প্রচলিত অস্ত্রের সঙ্গে যুক্ত করেছে। আমার মনে হয় ইতিহাসে এই প্রথমবার এমনভাবে প্রচলিত অস্ত্র পাঠাতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি করে আসছেন নিউক্লিয়ার ওয়ারহেড ছাড়াও ওরেশনিক মিসাইল পারমাণবিক অস্ত্রের সমান ধ্বংস ক্ষমতা রাখে। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা বলছেন পুতিনের এমন দাবি অনেকটাই বাড়িয়ে বলা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ওরেশনিক মিসাইল যুদ্ধক্ষেত্রে কোনো গেম চেঞ্জার নয়। মার্কিন সূত্রগুলোর দাবি এই অস্ত্র সামরিক ক্ষতির চাইতে মানসিক চাপ তৈরির কৌশল। বিশ্লেষকদের ধারণা এবার ওরেশনিক মিসাইলের ব্যবহার পরীক্ষামূলক ছিল না। একদিকে যুদ্ধবন্ধে আলোচনার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মস্কোর এই হাইপারসনিক হামলা তৈরি করেছে নতুন উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ কোন দিকে গড়াচ্ছে সেটা নিয়ে আরেক ধাপ বাড়ল চলমান অনিশ্চয়তা। ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক কমানোর মধ্যস্থতা আলোচনা হুট করে থমকে যাওয়ার রহস্য ফাঁস করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন না দেওয়ার মাসুলিটি। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 500% পর্যন্ত বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক সাড়ার পর লুটনিকের এই মন্তব্যে দুদেশের টানাপোড়েন আর অনিশ্চয়তার দিকে মোড় নিল। মার্কিন বাণিজ্যমন্ত্রী জানান, সবকিছুই তৈরি ছিল, শুধু ট্রাম্পের কাছে মোদীর ফোনের অপেক্ষা ছিল। লুটনিকের ধারণা ভারত এই পথে এগুতে অস্বস্তিতে ভুগছিল হয়তো। শেষমেশ মোদী ফোন না করায় গত বছরের আগস্ট
আগস্টে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্যে 25% ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি। এমন পরিস্থিতিতে ভারতের মুদ্রা রুপির রেকর্ড দরপতন হয়েছে। 9 জানুয়ারি ডলারের বিপরীতে ভারতের মুদ্রার বিনিময় মূল্য ছিল 90.11 রুপি। রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর 500% শুল্ক আরোপের প্রস্তাবে আগামী সপ্তাহে ভোট হবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। এতে বেকায়দায় পড়বে রাশিয়ার জ্বালানি কেনা ভারত, চীনের মতো অনেক দেশ। শৌখিন নারীদের জন্য সুখবর, আর থাকছে না নেল পলিশের ঝামেলা বা পার্লারের খরচ। পার্লারের ঝামেলা বিদায় করতে লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে উন্মোচিত হয়েছে এমন স্মার্ট নখ। পোশাকের সঙ্গে মিলিয়ে ইচ্ছে মতো বদলানো যাবে যতবার খুশি। অবিশ্বাস্য এই উদ্ভাবন কিভাবে সম্ভব হলো, বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। শৌখিন নারীদের জন্য দারুণ সুখবর, এবার আর নীল পালিশের ঝামেলা নেই। বিউটি পার্লারে করতে হবে না ছুটোছুটি। আবিষ্কার হলো এমন এক স্মার্ট প্রযুক্তি যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে রং করা যাবে নখ। অবাক করার মতো বিষয়গুলো একটি দুটি নয়, এতে রয়েছে 400টি রং বদলের সুবিধা, সঙ্গে রয়েছে ইচ্ছে মতো ডিজাইন করার ব্যবস্থাও। পার্লারে যাওয়ার ঝামেলা ও সময় নষ্ট ভুলিয়ে দিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে হাজির হয়েছে এই অভিনব বিউটি টেক। ফ্লোরিডা ভিত্তিক ডিজিটাল বিউটি ব্র্যান্ড আইপলিশ উন্মোচন করেছে এমন স্মার্ট প্রেস অন নখ, যা স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে মুহূর্তেই বদলে ফেলবে রং ও ডিজাইন। যতবার খুশি ততবার মাত্র 5 সেকেন্ডেই পাওয়া যাবে নতুন নতুন লুক। আইপলিশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেন্স লিটল জানান, পোশাকের সাথে মিলিয়ে যে কোনো রং করা যাবে ইচ্ছে মতো। স্মার্ট নখটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোফ্লোরেটিক ন্যানোপলিমার প্রযুক্তি, যা নখের উপর এই ইস্ক ডিসপ্লের মতো রং পরিবর্তন করতে পারে। সব নিয়ন্ত্রণই থাকবে মোবাইল অ্যাপে। তবে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা সন্দেহ রয়েছে। কিছু দর্শনার্থী প্রশ্ন তুলেছেন, দৈনন্দিন ব্যবহারে এই স্মার্ট নখ কতটা টেকসই হবে? গৃহস্থলীর কাজ, পানি, ধুলাবালি এসবের মধ্যে প্রযুক্তিটি কতটা স্থায়িত্ব দেখাতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে। তবে বিউটি টেক দুনিয়ায় আইপলিশের স্মার্ট নেলস নিয়ে আগ্রহ তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে নখের রং বদলানো হবে ঠিক ফোনের স্ক্রিন বদলানোর মতোই সহজ ও দ্রুত।